হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ভাঙন, লোকালয়ে হুহু করে ঢুকছে পানি, অন্তত 5 গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে দোকানপাট। নভেম্বর ডিসেম্বরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা, আগামী মাসেই দৃশ্যমান হবে পুরো সেতু। করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 6 মাস। করোনার দ্বিতীয় সংক্রমণ মোকাবেলায় কোয়ারেন্টিন সহ স্বাস্থ্য পরীক্ষা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর। মাস্ক ছাড়া শপিং মল, দোকানে মিলবে না সেবা, দোকান মালিক সমিতির নির্দেশনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী এবং কহুয়া নদী তীরবর্তী বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। মাঠের আধা পাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির পাশাপাশি ভেসে গেছে পুকুরের মাছ। এই ভোগান্তির জন্য জনপ্রতিনিধি স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করলেও নানা অজুহাতে দায় এড়ানোর চেষ্টা তাদের। রিপোর্ট আতিয়ার সজলের, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। আকস্মিকভাবে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙেছে বাঁধ, ঢুকছে লোকালয়ে পানি। প্লাবিত হয়েছে ফুলগাজীর কমপক্ষে 5টি গ্রাম। স্থানীয় ফুলগাজী বাজারের একাংশের হাঁটুপানিতে ডুবে আছে প্রায় অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকেই ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। রাত 11টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামের নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মুহুরী ও কহুয়া নদীর দুটি অংশে ভাঙন শুরু হয়। ভেঙে মুহূর্তেই পানি ঢুকে পড়েছে কমপক্ষে 5টি গ্রামে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কয়েকদিন পরই তাদের পাকা ধান ঘরে তোলার কথা ছিল। 1 লক্ষ টাকার মাছ, 2 লক্ষ টাকার ধান, গরু গোচান সব, হাঁস মুরগি সব লয়ে গেছে। এখন আমরা বসবাস কিভাবে করতে হবে? এই গাঙ্গাল প্রতি বছর বছর ভাঙতেছে। পানি উন্নয়ন বোর্ডের একটি লোকও এখন পর্যন্ত আসে নাই, তারা নির্বিঘ্নে ঘুমাচ্ছে। টেন্ডার হয় এবং এখানে যে ভাঙ্গাগুলো এগুলো মনিটরিং করে ঢাকা থেকে টিম এসে, আমাদের হাতে কিছুই নেই এবং কাজ হয়েছে না হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে এখন কাজগুলো পুরো হয়েছে, যে কাজগুলো এবার হয়েছে সেগুলো দেখলেই তো বোঝা যাবে কাজ হয়েছে না হয়েছে। গত 12 থেকে 14 জুলাই দুদফায় এই বাঁধের 8টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল কমপক্ষে 20টি গ্রাম। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় চরম আতঙ্কে এলাকাবাসী। ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে প্রতি বছরই এখানকার মানুষদের একাধিকবার পড়তে হয় বন্যার কবলে। প্রতিবারই স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও হয় না বাস্তবায়ন। তারা চায় এই বন্যার কবল থেকে স্থায়ী মুক্তি। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফুলগাজীর দৌলতপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি তার কাছে যাব। সজল। খবির, এই যে বাঁধ ভাঙার পরে গতকাল যে মধ্যরাতে বা রাত 11টার পরে যে বাঁধ ভেঙেছে, সেই বাঁধ ভাঙার পরেই আমরা দেখেছি দুপুর পর্যন্ত তেমন কেউ না আসলেও দুপুরের 12টার দিকে যে পানি উন্নয়ন বোর্ড থেকে কুমিল্লা অঞ্চলের যে পূর্বাঞ্চলের যে প্রধান প্রকৌশলী রয়েছেন জহিরুদ্দিন আহমেদ, ওনার নেতৃত্বে একটি প্রকৌশলী দল ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গিয়েছেন। এবং আপনাকে যদি বলি, কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং এখানকার যে স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তাদেরকে নিয়ে স্থানীয় যারা বনবাসী রয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম 50 জনের মধ্যে শুকনো খাবার বিতরণ করে গিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। কৃষি বিভাগ, মৎস্য বিভাগ তারা পর্যায়ক্রমে দিনের বিভিন্ন সময় এসেছেন এবং তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ রয়েছে, যে বাঁধের গাছটির নিচ থেকে মাটি সরে গিয়েছে এবং সেই গাছটি অনেকটা ঝুঁকিপূর্ণভাবে এই ঘরটির উপরে পড়ার সম্ভাবনা আছে দেখে ফায়ার সার্ভিস গাছটিকে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং গাছটিকে সরানোর জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই জন্য তারা তৎপরতা চালাচ্ছে এবং গাছটি কাটার জন্য যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থার জন্য তারা এখন তৎপরতা চালাচ্ছেন। সেই সাথে আপনাকে যদি বলি যে এই যে বাঁধ ভেঙে যাচ্ছে, আপনারা গত রাতের পর থেকে ফেনীর মুহুরী নদীর এই ফুলগাজীর পূর্ব দৌলতপুর এলাকায় এবং অন্য একটা জায়গায় কহুয়া নদীতে বাঁধ ভেঙেছে। সেই কহুয়া নদীর বাঁধ ভাঙার এই দুইটি স্থান দিয়ে বাঁধ ভাঙার ফলে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। শুধু এই দুইটি স্থান দিয়ে যে বাঁধ ভাঙিয়েছে তারা গত জুলাই মাসের আমরা দেখেছি 12 থেকে 14 তারিখ 2 দফায় কিন্তু 8টি স্থানে ভেঙে প্রায় 20টি গ্রাম তখনও প্লাবিত হয়েছিল এবং প্লাবিত হওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি বারবার ক্ষতিগ্রস্ত সেখানকার মানুষ। এবং স্থানীয়রা যেটা দাবি করছেন, তারা কোনো ত্রাণ চায় না,
তারা চায় এই বাঁধের জন্য স্থায়ীভাবে যেন আর ভাঙন না হয় এবং বারবার যেন তারা ভাঙন কবলিত হয়ে এরকম দুর্দশার মধ্যে না পড়েন। এবং এই ভাঙনের ফলে কিন্তু গত জুলাইতে যদিও 8টি স্থানে ভেঙে থাকে এবং বেশিরভাগে পানি ঢুকেছিল, কিন্তু ক্ষতির পরিমাণ ছিল কম। কিন্তু এই 2টি স্থান দিয়ে এবার ভাঙলো, ক্ষতির পরিমাণটা একটু বেশি। কারণ আপনি জানেন এখন কিন্তু রোপা আমন মৌসুম এবং আমন ধানগুলো আধা পাকা ছিল, অনেকের ধান প্রায় কেটে গিয়েছে। 2-1 দিনের মধ্যে অথবা সপ্তাহ খানেকের মধ্যেই এই ধানগুলো কৃষকের ঘরে ওঠার কথা ছিল, কিন্তু এই পানি উঠে যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা। সেই সাথে আপনাকে যদি বলি যে এখানকার যারা মৎস্যচাষী রয়েছে, যারা মৎস্যচাষী রয়েছে তাদের মাছ ভেসে গিয়েছে, পুকুরের মাছ ভেসে গিয়েছেন। সেই সাথে স্থানীয় যে বাজারটি রয়েছে ফুলগাজীর যে সদরে, সেই বাজারটির আমরা দেখেছি একাংশে পানি উঠে গিয়েছে। গার্ডওয়াল ছিল যে বাজারের পাশে, সেই গার্ডওয়াল টপকে পানি উঠে প্রায় অর্ধ শতাধিক দোকানে প্রায় হাঁটু পানি জমেছেন এবং হাঁটু পানি জমার কারণে সেখানকার ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আজকে ব্যবসা বাণিজ্য বা তাদের দোকান খুলতে পারেনি এবং তাদের অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং সব কিছু পরে বলে আপনাকে যদি বলি, এই বন্যায় কিন্তু আকস্মিকভাবে কোনো প্রতিরোধ করা করতে পারেনি, কোনো পূর্বাভাসও ছিল না। এই পাহাড়ি ঢল যে আসে ভারতের উজান থেকে হঠাৎ করে আসার কারণে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা এই বন্যার কবলে পড়লেন এবং এইখান থেকে জানে প্রশাসন যেন তাদেরকে সেই ক্ষতি পুষিয়ে নেয়, সেই দাবিটাই এখানকার বানবাসী মানুষদের। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। কবির, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার পরবর্তী অবস্থা সম্পর্কে সবিস্তারে জানাচ্ছিলেন আতিয়ার সজল। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান বসানোর কাজে অগ্রগতি ও প্রকল্পের মেয়াদ বাড়ানোর খবর। শুরুর পর থেকে সবচেয়ে বেশি গতিশীল এখন পদ্মা সেতুর কাজ। অক্টোবরের পর এবার চলতি মাসেও বসানো হবে 4টি স্প্যান। ডিসেম্বরে বাকি 2টি স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে 6.15 কিলোমিটারের পুরো পদ্মা সেতু। তবে করোনার কারণে পিছিয়ে পড়া কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ কমপক্ষে 6 মাস বাড়াতে হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট এহসান জুয়েলের। 41 স্প্যানের পদ্মা সেতুতে এর মধ্যে বসে গেছে 35টি, বাকি মাত্র 6টি। যে গতিতে কাজ এগুচ্ছে তাতে পুরো সেতু দৃশ্যমান করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 10 ডিসেম্বর। করোনার পরে দীর্ঘস্থায়ী নদীর স্রোত ও পানির উচ্চতা, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো বন্ধ ছিল স্প্যান বসানো। তবে 10 অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে 1 মাসে বসানো গেছে রেকর্ড 4টি স্প্যান। সেই গতিতে কাজ চলবে চলতি মাসেও, অর্থাৎ এই মাসেও লক্ষ্য 4টি স্প্যান বসানো। বাকি থাকবে যে 2টি স্প্যান, সেগুলো বসানো হবে ডিসেম্বর মাসে। তবে 4 মাস স্প্যান বসানো বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো প্রকল্পের কাজে। জুন 2021 সালে সব কাজ শেষ করে গাড়ি চলাচল শুরুর কথা থাকলেও সেটা আপাতত সম্ভব হচ্ছে না। বিমান যোগাযোগ বন্ধ থাকায় প্রয়োজনীয় বিদেশি বিশেষজ্ঞ ও পরামর্শকরা এখনো কাজে যোগ দিতে পারেননি। সব মিলে মেয়াদ বাড়াতে হচ্ছে আবার। এই লক্ষ্য বলে তো আমাদের প্রোগ্রেস কাঙ্ক্ষিত প্রোগ্রেস না। এখন এটা নিয়ে আমাদের কনসালটেন্ট, কন্ট্রাক্টর এবং আমরা কাজ করছি যে আসলে কোন পরিস্থিতি কি সময় লাগে। তবে সময় বাড়ছে, এটা 6 মাসের বেশি বাড়বে। ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করা গেলেও এইসব স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে আরও 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। বাড়তি জনবল পাওয়া গেলে এই সময় কমিয়ে আনা সম্ভব হবে। এমনিতেই নভেম্বর ডিসেম্বর মাসকে পদ্মা সেতুর কাজের জন্য সুসময় ধরা হয়। তার উপর প্রকল্পের কাজ শুরুর পর থেকে সর্বোচ্চ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী 2 মাসে। এই সময়টায় সবগুলো স্প্যানই শুধুমাত্র দৃশ্যমান করা হবে না, একই সঙ্গে এগিয়ে নেওয়া হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজও। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। তিস্তা নদীকে ঘিরে মহাপরিকল্পনা নেয়ায় নতুন আশায় বুক বেঁধেছে নদী পাড়ের মানুষ। উত্তরের মানুষের জীবন বদলে দেয় এমন প্রকল্প প্রণয়ন করায় সরকারকে কৃতজ্ঞতা জানাতে 5টি জেলা দিয়ে প্রবাহিত এই নদীর 115 কিলোমিটার অববাহিকার 2 ধারে 230 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেন হাজার হাজার মানুষ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দেয় তাদের মনে কতটুকু প্রসারিত হয়েছে স্বপ্নের ডালপালা। কোন নদীর জন্য 230 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন বাংলাদেশ তো বটেই, উপমহাদেশেও বিরল। তাই ভিন্ন রকম এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নতুন আশার আলো জাগিয়ে তোলায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই আসেন সবাই। তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করলে আমরা এই সমস্ত নদীর জমি সব পুনরুদ্ধার করে পাবো। আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করব যেন আমাদের এই বসতবাড়ি আর কি পুনরুদ্ধার হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য
তিনি আজকে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা ব্যবস্থাটা হাতে নিয়েছেন। তিস্তার ভাঙন, বন্যায় ঢলের আঘাত আর শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকারের কথা স্মরণ করে মানুষ জানালেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ঘুচবে তাদের চিরবঞ্চনা। আমরা নদী ভাঙন প্রতিরোধ চাই। আমাদের বাড়ি বসত দুইটা ভেঙে গেছে। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখার জন্য এই নদীর সংস্কার দরকার এবং নদী শাসন প্রয়োজন। নদী খনন করা হোক, নদীর গভীরতা যাতে বাড়ে, তাহলে মানুষের ক্ষয়ক্ষতি কমে যাবে। তিস্তা নদীকে উপজীব্য করে বেঁচে থাকা মানুষ, নদী নিয়ে আন্দোলন করা বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করা এই কর্মসূচির আয়োজনের উদ্দেশ্য বলে জানালেন আয়োজক সংগঠনের নেতা। আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই, পাশাপাশি খরার হাত থেকে বাঁচার জন্য তিস্তার যে পানি সংকট, এই সংকট মোকাবেলার জন্য তিস্তা চুক্তি চাই। কৃত্রিম জলাধার নির্মাণ করে সেচ প্রদান ছাড়াও বহুমাত্রিক উৎপাদন ও কর্মসংস্থান, স্যাটেলাইট শহর, বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক জোন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নৌপথ, বন্দর নির্মাণ সহ এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে এই অঞ্চলের মানুষের জীবনধারা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনার দ্বিতীয় সংক্রমণ ঠেকাতে দেশের সব বন্দরে বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টাইনের ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাইকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় যুব সম্প্রদায়কে স্বনির্ভরতা অর্জনে উদ্ভাবনী সামর্থ্য কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল হয়ে জাতি গঠনে উদ্বুদ্ধ করতে প্রতি বছর দেশে ১ নভেম্বর পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। এবছর করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হচ্ছে অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির ভার্চুয়াল উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকার প্রধান জানান, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে আলাদা বরাদ্দ রয়েছে। তিনি বলেন, ফ্রিল্যান্সিং কার্যক্রমে সম্পৃক্তদের স্বীকৃতি ও সনদ দেবে সরকার। যারা এই ধরনের ফ্রিল্যান্সিং এ কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায়। হয়তো 2 লাখ 3 লাখ টাকা কামাই করছে, কিন্তু তার তেমন কোনো স্বীকৃতিটা নাই যে এই টাকাটা সে অর্জন করছে। তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না, সে ধরনের অভিযোগও এসছে। বা কোথাও একটা কাজে গেলে পরে তার আয়টা কি, উপার্জনটা কি, সেটা দেখাতে পারছে না। সেজন্য আমরা এভাবে চিন্তা করছি যে এ ব্যাপারটাও আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেব। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশ আবারও লকডাউনে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সব বন্দরে বিদেশ ফেরতদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা। এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষকে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন। এর আগে ভার্চুয়াল এই আয়োজনে নিজস্ব উদ্ভাবন ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশ সেরা ২৬ সফল যুব উদ্যোক্তার হাতে যুব পুরস্কার তুলে দেয়া হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ রুখতে দেশের বিমানবন্দরগুলোতে আবারও কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রয়োগ করা হবে কঠোরতা। দুপুরে এ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী ৩ থেকে ৪ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচল বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে বলেও ইঙ্গিত দেন তিনি। আবারও হানা দিচ্ছে করোনা, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। ব্রিটেনে লকডাউনের ঘোষণা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বিধিনিষেধ কঠোর করা হয়েছে। বাংলাদেশেও এই আশঙ্কা থেকে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে প্রথম দফার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার সরকার শুরু থেকেই কঠোর হবে সন্দেহজনক প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিতে। এয়ারপোর্টে যারা বিদেশ থেকে আসছেন কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে, সেখানে যেন কোনো ছাড় না দেওয়া হয়। কোনো ধরনের সন্দেহ থাকলে তাদেরকে যেন অবশ্যই কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এবং ইমিগ্রেশনে যারা কাজ করেন এবং সিভিল এভিয়েশন তারা বলেছেন, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে বিমানবন্দরে বা বিমানবন্দরগুলিতে যেখানে আন্তর্জাতিক প্যাসেঞ্জারগুলি যাওয়া আসা করেন
সেসব জায়গায় স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী সংখ্যা বাড়ানোর জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্র সচিবকে প্রধান করে স্বাস্থ্য, বিমান, প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। ইউরোপের উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে যারা আসছেন তাদের পরিস্থিতি বিবেচনায় আগামী 4-5 দিনের মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট নিয়েও আসবে সিদ্ধান্ত। 4-5 দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে কিছু রাষ্ট্রের বিষয়ে তাদের দেশ থেকে প্যাসেঞ্জার আসার ক্ষেত্রে আমরা নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারি সেই কমিটির রেকমেন্ডেশনের উপর নির্ভর করে। এই সময় জানানো হয়, র্যাপিড টেস্টের ফলাফল এখন পর্যন্ত শতভাগ সন্তোষজনক না হওয়ায় বিমানবন্দরগুলোতে আপাতত সেটি কার্যকর করার পরিকল্পনা নেই সরকারের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,549 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,48,811 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,568 জন। এ নিয়ে দেশে মোট রোগী সংখ্যা 4,09,252 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,941 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,795 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,25,940 জন। আজ থেকে দোকানপাট, মার্কেট, বিপণী বিতানে মাস্ক ছাড়া ক্রেতাদের প্রবেশ করতে দেওয়া হবে না। মাস্ক ছাড়া মার্কেটে গেলে গ্রাহককে কোনো ধরনের সেবা দেওয়া হবে না, এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে শপিং মলগুলোতে গিয়ে দেখা গেছে অনেকেই মানছেন না এই নির্দেশনা, এমনকি উদাসীন বিক্রেতা নিজেরাও। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে নড়ে চড়ে বসেছে দেশের সব মহল। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন সব স্থানেই চলছে কড়াকড়ি আরোপের প্রস্তুতি। এরই অংশ হিসেবে গেল সপ্তাহে মন্ত্রিসভায় নির্দেশনা দেওয়া হয়, মাস্ক ছাড়া সরকারি বেসরকারি কোনো সেবাই দেওয়া হবে না। এই নির্দেশনার আওতায় আছে অফিস, হাটবাজার, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এরপরও বিপণী বিতান বা বাজারগুলোতে মাস্ক পরতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। মাস্ক না পরার নানা ধরনের অজুহাতও দিচ্ছেন তারা। মাস্ক ছিল, এখন একটু কাজ ছিল তাড়াহুড়া, এই জন্য আর মাস্ক ছাড়া আসছি আর কি। মাস্ক পরলে অস্থির লাগে, দম বন্ধ লাগে, গরম লাগে, সেজন্য পরতে পারি না, আর আমার অভ্যাস নেই। এই সিদ্ধান্ত মানছেন না শপিং মলের বিক্রয় কর্মীরাও, যদিও ক্যামেরা দেখার পর অনেকে মাস্ক পরিধান করেন। মাস্ক আছে, মাস্কটা মনে করেন মন ময়লা হয়ে গেছে, তো মার্কেটের ভিতরে যদি থাকি 24 ঘন্টা মাস্ক পরা আমাদের সম্ভব না। কাস্টমার আসলে সবসময় মাস্ক পরে, এই মতো কাস্টমার আসছে মাস্কটা খুলে ফেলছে। এরই ধারাবাহিকতায় রোববার দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনও বিপণী বিতান আর শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, মাস্ক ছাড়া বিপণী বিতানে আসলে কোনো সেবাই দেওয়া হবে না। 29 ফেব্রুয়ারি পর্যন্ত 2021 সাল পর্যন্ত বিশেষ করে যারা বাজারে, বিপণী বিতানে, মার্কেটে এবং দোকান সময় আসবেন, মাস্ক বিহীন কোনো লোক আসলে আমরা তাদেরকে সেবা প্রদান করব না এবং তাদেরকে আমরা মার্কেটে প্রবেশ করতে দিব না। ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনায় বিপর্যস্ত হওয়ায় 50 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় ভ্যাটের আওতামুক্ত রাখা এবং ব্যাংক ঋণ প্রদানে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের বাধ্যবাধকতার শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সোহাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তাদের কর্মবিরতি হয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি। তো কিন্তু কখন কিভাবে এই ধর্মঘট প্রত্যাহার হবে বা এই সম্পর্কে কিন্তু আমরা সেই তথ্য কিন্তু আমাদের কাছে কেউ দিতে পারেনি। ধর্মঘট শেষটা হবে কবে সেই কথা কেউ সুনির্দিষ্টভাবে আমাদের জানাতে পারেনি। আমরা হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম, সেই তথ্য কিন্তু আমাদের কাছে কেউ দিতে পারেনি। ধর্মঘট শেষটা হবে কবে সেই কথা কেউ সুনির্দিষ্টভাবে আমাদের জানাতে পারেনি। আমরা হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যে তথ্যটি বলেছেন যে আজ সন্ধ্যার পরে রাতের দিকেও কিন্তু আজকে একটি হাসপাতালের যারা কর্মবিরতিতে রয়েছে সেই ইন্টার্ন চিকিৎসকদের সাথে
কিন্তু একটি মিটিং রয়েছে, তবে সেই মিটিংটি কোথায় হবে এবং কিভাবে হবে, কারা কারা উপস্থিত থাকবেন এ বিষয়ে তারা আসলে কেউ কিছু জানাচ্ছেন না। আসলে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত থাকতে পারেন, এই কারণেই কিন্তু গণমাধ্যম কর্মীদের এড়াবার জন্য কিন্তু আসলে বলা হচ্ছে না যে কোথায় সেটি হচ্ছে বা হবে। একটু জানিয়ে রাখি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই 3 দফা দাবিতে কিন্তু এই কর্মবিরতিটি চলছে এবং এই কর্মবিরতি চলার কারণে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দুর্ভোগ দেখেছি রোগীদের। কারণ 190 জনের মতো ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। এই ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু না থাকার কারণে অন্য যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে কাজ করতে হচ্ছে, তাদের উপর প্রচুর প্রেশার পড়ছে। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু মূল যে চিকিৎসাটি অর্থাৎ প্রাথমিক চিকিৎসাটি কিন্তু ইন্টার্ন চিকিৎসকরাই দিয়ে থাকেন। তারা না থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তো এই ছিল মোটামুটি এই যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে 2 দিন ব্যাপী, তার সর্বশেষ তথ্য। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন ফিরদাউস সোহাগ। চাহিদার 40 থেকে 60 ভাগ ওষুধ সরবরাহ করতে পারে সরকারি হাসপাতালগুলো। ভর্তি রোগীর বেলায় কিছুটা বেশি হলেও বহির্বিভাগে ব্যবস্থাপত্রের বেশিরভাগ ওষুধই কিনতে হয় বাইরে থেকে। সেক্ষেত্রে সরকারি ওষুধ কোম্পানি ইউসিএল এর সক্ষমতার অভাবকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংকট সমাধানে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট রাশেদ লিমনের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, প্রতিদিন অসংখ্য সেবা প্রত্যাশীর উপচে পড়া ভিড়। এই করোনার মধ্যেও বহির্বিভাগে প্রতিদিন রোগী আসে 3 থেকে 4 হাজার। জনপ্রতি 3-4টি ওষুধ দেয়া হলেও হাসপাতাল থেকে সরবরাহর স্লিপ দেয়া হয় সর্বোচ্চ 2টি। আবার 10 কিংবা 15 দিনের ডোজ দিলেও রোগীর হাতে পৌঁছায় 1 পাতা। একটা বা 2টা ওষুধ দিচ্ছে, বাকিগুলো বাইরের থেকে নিতে হচ্ছে। 5টা ওষুধের মধ্যে 2টা দিচ্ছে। 2টা দেই, আর যদি দেখি গরিব মানুষ কিংবা খুবই 3টা, কারণ আমাদের স্লিপ সীমিত, আমাদের মানুষ বেশি। একই অবস্থা সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দায় কিংবা বহির্বিভাগের সামনে যে লম্বা সারি, সে অনুপাতে ভিড় কম ওষুধ সরবরাহের স্থানে। তবে যারা সরকারি হাসপাতালে ফ্রি কিংবা কম মূল্যের বিনিময়ে সেবা নিতে আসেন, তাদের চাহিদা কতটুকু মেটে এসব হাসপাতালে? নর্মাল যেটা এখান থেকে দেয়, আর যেটা দামি সব বাইরে থেকে কিনা খান। যেটি বেশি দামি ওগুলো নিয়ে প্রেসক্রিপশন করে দেয়, বলে বাহির থেকে কিনবেন। সেক্ষেত্রে আবাসিক রোগীর বেলায় পরিসংখ্যানটা কিছুটা স্বস্তিদায়ক। কিছু বাইরে থেকে আনে, আবার কিছু এই জায়গা থেকে দেয়। সব ইনজেকশন, ট্যাবলেট, ক্যাপসুল সব আছে, সাপ্লাই আছে, সব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু 70% ওষুধ এসেনশিয়াল ড্রাগস থেকে নিতে হয়, তাই এদের সক্ষমতা বাড়ালেই কেবল সরকারি হাসপাতালে ওষুধ নিতে আসা রোগীদের পরিধি আরও বাড়ানো সম্ভব। হাজারের অধিক আমাদের ওষুধ আমাদের ব্যবহার করতে হয়। সেই প্রোডাক্টের তালিকায় নিশ্চয়ই ইডিসিএল এর অতটুকু নেই। ইডিসিএল যে সাপ্লাই দিচ্ছে মাঝে মাঝে একটু কনস্ট্যান্ট হয়। আমরা কিন্তু এমন না যে একদম কাউকে শূন্য করে দিচ্ছি। এই জন্য আমরা একটু রেশনিং করে দেই, যাতে সবাই মোটামুটি একটা অ্যামাউন্ট পায়। মৌলিক চাহিদা চিকিৎসার এই প্রধান অনুষঙ্গ হাতের নাগালে আনতে ওষুধ সরবরাহের পুরো প্রক্রিয়া ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিষ্ঠানগুলোকে সাজাতে হবে এমনভাবে যেন প্রতিষ্ঠানগুলো নেগোসিয়েশন করতে পারে ম্যানুফ্যাকচারের সঙ্গে ইফেক্টিভলি, কোয়ালিটি এনশিওর করতে পারে, যুক্তিসঙ্গত মূল্যে ওষুধ প্রকিউর করতে পারে এবং সেটা ওই রোগীর কাছে অ্যাক্সেসিবল করতে পারে। সেক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগের সক্ষমতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তারা। বাধ্যবাধকতাগুলো আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সর্বসাধারণের শ্রদ্ধার ভালোবাসায় চিরবিদায় নিলেন কালের অন্যতম সেরা সাহিত্য সম্পাদক আবুল হাসনাত। দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আবুল হাসনাতের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন লেখক, শিল্পী ও দীর্ঘদিনের সহকর্মীরা। তারা বলেন, সাহিত্য সম্পাদক হয়ে বহু লেখক, শিল্পীর সারথি হয়েছিলেন আবুল হাসনাত। বিকেলে ছায়ানটে রাখা হয় মরদেহ। পরে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে আবুল হাসনাতকে সমাহিত করা হয়। শিল্পী তো এক জীবন, যাপনে উদযাপনে শিল্পেই তার প্রবল অনুরাগ। ছিলেন সাহিত্য সম্পাদক, তবে নিজেকে বৃত্তবন্দী করেননি তিনি। ছাত্র জীবনে সংস্কৃতির সেবক হয়ে ভেবেছেন মানুষের কথা, মুক্তির কথা। দেশ স্বাধীন হবার পর মানুষের মন ও মননে তিনি জ্বালতে চেয়েছেন আগুনের পরশমণি। এমন একজন মানুষের চলে যাবার কালে তাই ছুটে এসেছেন তার সুহৃদ স্বজনরা। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা। বলেছেন, স্মৃতিচারণ করেছেন তার জীবন কেমন করে অসংখ্য জীবনে আলো জ্বালিয়েছে। সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক বিকাশের যদি একটা ইতিহাস আমরা পাঠ নিতে চাই, তাহলে দেখব যে আবুল হাসনাত সেখানে নেপথ্যে থেকে, নিভৃতচারী থেকে অসাধারণ অবদান
রেখে গেছেন। এমন একজন মানুষ যিনি বাংলাদেশে অনেক প্রজন্মের অনেক লেখক সৃষ্টিতে পেছন থেকে ভূমিকা রেখেছেন। একদিকে যেমন বিষয় বৈচিত্র্য, অন্যদিকে অলঙ্করণ, তার মতো দক্ষতা আমি কারো কাছে পাইনি। কিছু কিছু মানুষ থাকে যারা ভেতরে ভেতরে কাজ করে সমাজটাকে এগিয়ে নিয়ে যান। আবুল হাসনাত কিন্তু সেই মাপের মানুষ। পরে সংস্কৃতি সংগঠন ছায়ানটে রাখা হয় তার মরদেহ। বাদ আসর ধানমন্ডিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এর আগে রোববার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশসেরা সাহিত্য সম্পাদক আবুল হাসনাত। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। মানকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। বাংলাদেশ দ্রুত 5G'র যুগে প্রবেশ করবে, তবে এজন্য বিশেষায়িত বাজার নিশ্চিত করে বিনিয়োগে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে গ্রামীণফোন আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যেই ডিজিটাল দক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। ডিজিটাল ডিভাইস উৎপাদনের মাইল ফলকে পৌঁছেছে বাংলাদেশ। এখন দেশের মোট চাহিদার প্রায় 60% ডিজিটাল পণ্যই উৎপাদন করা হয় বাংলাদেশে। তারুণ্যের সাথে সম্ভাবনার পথে স্লোগানে এক ওয়েবিনারে জিপি এক্সপ্লোরারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দেশের সব স্থানে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 5G'র যুগে প্রবেশ করব অতি দ্রুত। এইটা বিশেষায়িত একটি প্রোডাক্ট, অতএব বিশেষায়িত প্রোডাক্টের জন্য বিশেষায়িত বাজার যদি তৈরি না হয়, তাহলে একবারে এত বড় বিনিয়োগের দিকে যাওয়ার সময় আমাদেরকে একটু সতর্ক হয়ে যেতে হবে। ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে ডিজিটাল ডিভাইসেস পর্যন্ত নাই, এবং তাদের হাতে যদি আমরা ডিজিটাল ডিভাইস দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের একটা বড় সংকট হয়ে যাবে। অনুষ্ঠানে জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, তরুণদের জন্য উদ্ভাবনী নানা উদ্যোগ নিয়ে দেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে গ্রামীণফোন। জিপি এক্সপ্লোরার প্ল্যাটফর্মটি তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে কাজ করবে। একজন তরুণ যদি তার রাইট স্কিল সেটটা ডেভেলপ করতে পারে, তাহলে আসলে সে জীবনে তার স্বাধীনতা পেয়ে যায়। এটাই কিন্তু তাকে ইনোভেটিভ প্রোডাক্ট তৈরিতে, তাদেরকে সলিউশন সেন্ট্রিক প্রোডাক্ট তৈরিতে তাদেরকে সহযোগিতা করবে। আমাদের যে ছোটভাবে সম্ভব আমরা এইখানে সেই ভূমিকাটা রাখতে চাই। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস খায়রুল বাশার, এসডিজির সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি ও প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। করোনায় 7 মাস বন্ধের পর আজ খুলেছে রাজধানীতে জাতীয় চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলো। ঢল নেমেছে দর্শনার্থীদের। সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলেও মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না চিড়িয়াখানায়। দীর্ঘদিন পর ছেলে মেয়েদের মুক্ত জীবন দিতে পেরে আনন্দিত অভিভাবকরা। জাতীয় চিড়িয়াখানার দরজায় দীর্ঘ লাইন জানান দিচ্ছে বিনোদনের জন্য কতটা মুখিয়ে সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে দেয়া হচ্ছে দর্শনার্থীদের। বাচ্চাগুলোকে নিয়ে একদম পুরোপুরি হাঁপাই উঠছিল বাচ্চাগুলো। আজকে মোটামুটি তারা আসতে পারে, খুব খুশি। বাড়িতে এসে খুবই বমি হচ্ছিল, বাঘ, সিংহ, বানর এগুলো দেখছে। দীর্ঘদিন পর দর্শনার্থীদের দেখে নড়ে চড়ে বসেছে খাঁচাবন্দি পশু পাখিরাও। বানর, বাঘ, সিংহ দেখে শিশুর আনন্দে প্রশান্তি খুঁজছেন অভিভাবকরাও। সবাই সামাজিক দূরত্ব মেনেই ঢুকলো ভিতরে, দেখে ভালো লাগলো। বানর দেখলি, তারা বাঘ, শিয়াল এটা দেখি। দূরত্ব বজায় রেখে আমরা ঘোরাফেরা করার খুব ভালো লাগতেছে, আসলে মানে প্রাণ ফিরে পেলাম। এদিকে করোনাকালে 115টি প্রাণী জন্মের সুসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন চিড়িয়াখানার নতুন কিউরেটর। এই জাতীয় চিড়িয়াখানায় যে সমস্ত দর্শনার্থী আসে, এটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতি মাসের প্রথম রোববার টিকিট ছাড়াই চিড়িয়াখানা পরিদর্শনের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র একদিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জো বাইডেন ক্ষমতা এলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার হাতে চলে যাবে।
নির্বাচনে ঝুলন্ত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের 4টি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন। অন্যদিকে আরেক ঝুলন্ত অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন বাইডেন। বারাক ওবামাকে সঙ্গে নিয়ে প্রচারণায় তিনি বলেন, ট্রাম্পের মতো অস্বাভাবিক মানুষের হাতেই যুক্তরাষ্ট্র নিরাপদ নয়। পেনসিলভেনিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। Americans are already voting. Millions more will vote by Tuesday. That will save the American dream. ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কারো হাতেই নিরাপদ নয় যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগকে সারমর্ম করলে এমনটাই দাঁড়ায়। নির্বাচনী প্রচারণায় দেশ বিক্রির অভিযোগও উঠল। শনিবার মিশিগানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে প্রচারণা চালালেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তারা বলেন, ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রের যোগ্য প্রেসিডেন্ট নন, তিনি আমেরিকাকে ডুবাচ্ছেন। He hasn't shown any interest in just doing the work or helping anybody but himself or his friends. অপরদিকে পেনসিলভেনিয়ায় তুমুল প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, করোনা থেকে সুস্থ হয়ে নিজেকে অনেক তরুণ মনে হচ্ছে তার। অভিযোগ করেছেন, রাশিয়া চীনের সাথে সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি করবেন বাইডেন। Everybody has to watch vigilant. Your decision, your future is at stake. এদিন ট্রাম্পের প্রতিটি সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম হয়। বাংলাদেশিরাও এতে অংশ নেন। এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে উইসকনসিনে ও পেনসিলভেনিয়ায় আবারও একাই প্রেসিডেন্টের পক্ষে প্রচারণা চালিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের জরিপগুলো দেখলে মনে হবে জো বাইডেন ক্ষমতায় আসছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারণার এই উদ্দীপনা দেখলে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউস দখলে রাখবেন। কিন্তু আসলে কি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে 3 নভেম্বরের নির্বাচনের দিন পর্যন্ত। আর সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ভবিষ্যৎ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রেডিং, পেনসিলভেনিয়া। সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ অংশে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সেন্ট মার্টিনে 6 ধরনের কার্যক্রম বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা। তাদের দাবি, দ্বীপটিকে রক্ষায় সেন্ট মার্টিনেও পর্যটক গমন সীমিত করার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সেন্ট মার্টিনের দক্ষিণে ছোট ছেড়া দ্বীপ, নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি দ্বীপটি। প্রায় 3 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাল পাথর, ঝিনুক, শামুকের খোলস, চুনাপাথর, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। তাই সেন্ট মার্টিন থেকে ট্রলারে করে 8 ঘন্টার পথ পাড়ি দিয়ে অনেকেই ছুটে যান নির্জন এই দ্বীপে। কিন্তু পর্যটকদের পদচারণায় ক্ষতি হচ্ছে সামুদ্রিক জীবিত প্রবাল ও জীববৈচিত্র্যের। তাই প্রবালগুলো সংরক্ষণে ছেড়া দ্বীপে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়েছে, যা বাস্তবায়নে দায়িত্ব দেওয়া হয়েছে কোস্টগার্ডকে। এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা। ছেড়া দ্বীপ নিয়ে সরকারের যে সিদ্ধান্ত নিয়ে পর্যটক নিষিদ্ধের, সরকারকে সাধুবাদ জানাই। পাশাপাশি পুরো সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিষিদ্ধ করা উচিত। অধিক সংখ্যক পর্যটক যাওয়ার কারণে মাটি, বায়ু, পানি এগুলো দূষিত হওয়ার কারণে পুরো দ্বীপটাই এখন ঝুঁকিতে রয়েছে। জেলা প্রশাসক জানালেন, নির্দেশনা কার্যকরের মাধ্যমে দ্বীপের সামুদ্রিক প্রবাল এবং জীববৈচিত্র্য রক্ষা করা হবে। যে ঐতিহ্য সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপ, সেটা যে একটা ক্ষয় সহিষ্ণু অবস্থায় আছে, সেটা হয়তো আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত গাড়ি, রাতের আলো বা আগুন জ্বালানো, কোলাহল বা উচ্চস্বরে গান বাজনার আয়োজন এবং জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 2টি স্থানে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি, অন্তত 5 গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে দোকানপাটও। এবং নভেম্বর-ডিসেম্বরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা। আগামী মাসে দৃশ্যমান হবে পুরো সেতু। করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 6 মাস। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।